নমস্কার, গল্পের বৈঠকে আপনাকে স্বাগত জানাই। আজ আপনাদের প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প আপনাদের শোনাতে চাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালে। পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনমোহিনী দেবী। ওনার জন্ম দেবানন্দপুরে। ওনার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল বড় দিদি, চন্দ্রনাথ, দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, পরিণীতা, পল্লী সমাজ, পণ্ডিত মশাই প্রভৃতি। ওনার মৃত্যু 1938 সালে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলেধরা। সেবার দেশময় রটে গেল যে 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানি নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখিরির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা। তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে। কারও মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল কড়েয়ায় আর এক লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুড়িতে পুড়ছিল। এমনই কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেইটিই বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনই করে দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠোনে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি কিন্তু খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই। নেই ন, আদায় করে আমি ছাড়বো। খুড়ি রান্নাঘরে কাজ করছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোর বাবাকে ডেকে আনগে। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট 2 ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তার লেখা চলে না। যাওয়ার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে যা। হিরু এসে হাজির হইল রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি গড়িয়ে তারা তাজিয়া বের করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো।
এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লথিম মিয়া হেসে বললেন, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা? লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো নাকি? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে 2 ভাইয়ে দখল করে দিয়েছি, এই যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাক বাঁধা, গায়ে গালপাট্টা, কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে ইন্দুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তারা, ঠিকানাই হলো না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক 2টি ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বিটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতিতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফিরে বার করে আনবো, ঠিক সন্ধ্যের আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ মামু 2 ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে, ঠিক হয়ে গেল। পেছনে থাকবে হিরু। আজ একাদশী, সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা। মুখুজ্জি মশাই বসেছেন জলযোগে, সামান্য ফলমূল ও দুধ, বেথ হাত। একাদশীতে অন্নহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো 2 ভাই, লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুকুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা হঠাৎ চিৎকার করে উঠলেন, ও গো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখের ছোট মাঠটার ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে, আজও খেলছিল। তারাও চিৎকার শুরু করে দিলে এবং যে যেখানে পারলে ছুট দিলে। ওগো, ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে। চাপা গলায় বললে, আরে দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই, বলি নিজে মারলে ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসে পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে হবে কি, পথ আছে না, আলো এসেছে কমে। চারদিক থেকে কেবল বহু কণ্ঠে সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় যে পালালো তার ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পায়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া
জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, না হলে ওর গালপাটটা কেন, ওর পাগড়ি বা কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাটাটা একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এইসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতগুলো উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুরের ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্যাটা বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো, আর মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই। গালপাটটায় পাগড়িতে সিঁদুরের রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞেস করলুম, ও কার ছেলে চুরি করেছে, কে নালিশ করেছে? তারা বললে, তা কে জানে, ছেলে কই? তাই বা কে জানে, তবে অমন করে মারছো কেন? একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিতে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে ফুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা কেন হবে, জ্যান্ত ছেলে। পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকেরই কাছে সমচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময়ই পায়নি। বললাম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞেস করলাম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলতো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল। মুখুজ্জি দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকের করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মুললে, কান মুললে, খোদার কিরে নিয়ে বললে, বাবুমশাই, আর এসব কাজে কখনো না, কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল ওদিকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে এসে ঝিয়ের পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথায় আছো গো, ভূত আমাকে খেয়ে ফেললে। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মাগো, আমাকে বাঁচাও, আমি ভূত প্রেত নয়, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো আর লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গ্রামে সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের মতো দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুন মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যি সত্যিই আমাদের এখানে ঘটেছিল।